ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় স্বাগত জানাচ্ছে মেজি মাহমুদ। করের আওতা বাড়ানোর ক্ষেত্রে প্রধান অন্তরায় করদাতার ভয়। অটোমেশনের মাধ্যমে ভয় দূর করা সম্ভব। আগামী বছর নাগাদ দেশের সব কর অঞ্চলেই অনলাইন রিটার্ন দাখিলের সুবিধা নিশ্চিত করা হবে। রাজধানীতে কর অঞ্চল 6-এর ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য অনলাইন রিটার্ন জমা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তিনি বলেছেন, রিটার্ন দেওয়া ঝামেলার কারণে কর প্রবৃদ্ধির হার বাড়ছে না। সাধারণ মানুষ যে ধরনের কর বিভাগ প্রত্যাশা করে আগামী দিনে সেরকম একটি কর বিভাগ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। আর রিটার্ন দেওয়ার প্রক্রিয়া সহজ করা গেলে অতি দুর্বল কর জিডিপির হার বাড়ানো সম্ভব বলেও মনে করেন এনবিআর চেয়ারম্যান। 1% মতো লোক ট্যাক্স পেয়ার অনলি, এবং আমি মনে করি ট্যাক্স জিডিপি রেশিও আমাদের বড় কোনো অর্জন বলবো না এটা, কিন্তু অন্তত এটা দিয়ে আমরা অনলাইন রিটার্ন সাবমিশনের প্ল্যাটফর্মে তো প্রবেশ করলাম। তবে এই বছরে আসলে আমরা একটু পিছিয়ে গেছি। এটা যদি আরো আগে আমরা করতে পারি তাহলে হয়তো অন্য জোনগুলোতেও এটাকে এই বছরের জন্যই রেপ্লিকেট করা যেত। কিন্তু সামনের বছর বা আগামীবার ইনশাল্লাহ আমরা দৃঢ় প্রত্যয়ী যে সবগুলো কর অঞ্চলেই, সবগুলো জোন থেকে জনেই অনলাইন রিটার্ন সাবমিশন সুবিধা সবাই পাবে। জাহাজ ভাঙা শিল্পে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বের 54.7% জাহাজ এখন রিসাইকেল হচ্ছে বাংলাদেশে। 2019 সালে বিশ্বের অর্ধেকের বেশি জাহাজ রিসাইকেল হয় এই দেশে। এই বাজারে বাংলাদেশের পরে রয়েছে ভারত এবং তুরস্ক। 3 দেশ মিলে 2019 সালে বিশ্বের 90% বেশি জাহাজ রিসাইকেল করেছে। জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন সংস্থা আংটাড প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্যই পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে 2019 সালে বাংলাদেশে বিশ্বের 54.7% জাহাজ রিসাইকেল করেছে। দ্বিতীয় স্থানে থাকা ভারত রিসাইকেল করে 26.6%। তৃতীয় অবস্থানে থাকা তুরস্ক রিসাইকেল করেছে 9%। 4 নম্বরে থাকা চীন রিসাইকেল করে 3% এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তান রিসাইকেল করে 2%-এর কিছু বেশি। বিশ্বের অন্যান্য দেশে রিসাইকেল হয় মাত্র 4.4%। করোনা মহামারীর প্রভাবে বিশ্বজুড়ে চলতি বছর নৌ বাণিজ্য কমবে 4.1% পর্যন্ত। জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন সংস্থা আংটাড প্রকাশিত আরেকটি প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। রিভিউ অব ম্যারিটাইম ট্রান্সপোর্ট 2020 শীর্ষক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, দ্বিতীয় দফায় করোনা মহামারী বিশ্বজুড়ে আবারও ছড়িয়ে পড়ছে। এতে করে সরবরাহ ব্যবস্থা এবং অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর প্রভাব পড়েছে জাহাজের নেটওয়ার্ক এবং বন্দরগুলোতে। এতে করে স্বল্প সময়ে এই সংকট থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আশা করা হচ্ছে 2021 সালে প্রবৃদ্ধিতে ফিরবে এই খাত। বিশ্বজুড়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে তখন নৌ বাণিজ্যে প্রবৃদ্ধি আসবে 4.8% পর্যন্ত। বাংলাদেশে চাল উৎপাদন কমতে পারে 5.5 লাখ টন, এমন আভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ ইউএসডিএ। প্রাকৃতিক দুর্যোগ সহ নানাবিধ কারণে চলতি অর্থবছরে দেশে চালের উৎপাদন কমতে পারে বলে মনে করছে মার্কিন কৃষি বিভাগ। এই সংস্থাটি বলছে, এবার দেশে চালের মোট উৎপাদন কমতে পারে গত অর্থবছরের তুলনায় 5.5 লাখ টন। সবশেষ বড় মৌসুমেও চালের উৎপাদন এবং সরকারি সংগ্রহ কার্যক্রম খুব একটা সন্তোষজনক অবস্থায় ছিল না। আমনের উৎপাদন নিয়েও বড় ধরনের শঙ্কা রয়েছে। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে দেশে চালের উৎপাদন নিয়ে এই আশঙ্কা প্রকাশ করেছে ইউএসডিএ। চলতি অর্থ বছরে দেশে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 3.95 লাখ টন। ইউএসডিএ বলছে, এবার দেশে মিল্ড রাইসের উৎপাদন কমে দাঁড়াতে পারে 3.53 লাখ টনে। গত অর্থ বছরে চালের উৎপাদন হয়েছিল দেশে 3.58,50,000 টন। বরগুনায় মুক্তা চাষ করে সফলতা পেয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নুরুল ইসলাম। এরই মধ্যে তার মুক্তা চাষের সফলতার গল্প ছড়িয়ে পড়েছে পুরো জেলায়। প্রথমে প্রদর্শনী খামার গড়ে তুললেও এখন বাণিজ্যিকভাবে মুক্তা চাষে আগ্রহী তিনি। তার সাফল্য দেখে অনেকেই এখন আগ্রহী হয়ে উঠছেন মুক্তা চাষে। সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পর বরগুনা সদর উপজেলার কেলতাবাড়িয়া গ্রামে কৃষি খামার তৈরি করেন নুরুল ইসলাম। গত বছর থেকে মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষের প্রকল্প হাতে নেন তিনি। গড়ে তোলেন মুক্তা চাষের প্রদর্শনী খামার। প্রাকৃতিক জলাধার থেকে মানসম্পন্ন ঝিনুক সংগ্রহের পর সেখানে রাসায়নিক দ্রব্য প্রবেশ করিয়ে শুরু হয় মুক্তা তৈরির প্রক্রিয়া।
7 থেকে 8 মাসের মধ্যে ঝিনুকের ভেতর থাকা মুক্তা আহরণের উপযুক্ত হয়। এ কাজে ব্যয় হয় সর্বোচ্চ 100 টাকা। আর উৎপাদিত মুক্তা প্রতিটি গড়ে বিক্রি হয় 300 থেকে 500 টাকায়। জুয়েলারি, ওষুধ শিল্প, প্রসাধনী আর রঙের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এসব মুক্তা। মুক্তা চাষে কোনো বাড়তি তেমন খরচ নেই। মাছের পাশাপাশি মুক্তা চাষ করা সম্ভব। যতগুলো ঝিনুকে আমি মুক্তা দিয়েছি, ইমেজ দিয়েছি, সবগুলোই মুক্ত হয়েছে, একটাও বাদ যায়নি। আর আমার এখানে ঝিনুক মারাও যায় না। উৎপাদিত মুক্তা গ্রিসে রপ্তানির উদ্যোগ নিয়েছেন নুরুল ইসলাম। জানালেন, এলাকার অনেকেই এখন আগ্রহী মুক্তা চাষে, তবে এজন্য আর্থিক সহায়তার দাবি তাদের। মুক্তা চাষ দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। বিভিন্ন লোক বিভিন্ন সময় এসে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে। আমাদের যদি সরকার থেকে কোনো অনুদান দেওয়া হয় তাহলে আমরা এই মুক্তা চাষ থেকে অর্জন করতে পারব। মুক্তা চাষে আগ্রহীদের সরকারি ঋণ সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। আমরা দেখতে পেরেছি যে এটি একটি অপার সম্ভাবনার জায়গা। আমাদের প্রত্যাশা যে তার এই যে মুক্তা চাষের যে বিষয়টি, এটি এলাকাতে আরও ছড়িয়ে পড়বে এবং সরকারের পোষণ থেকে এই সকল মুক্তা চাষীদের আর্থিকভাবে ঋণের ব্যবস্থা করা হবে। সরকারি সহায়তা পেলে মুক্তা চাষ করে জেলার চাষিরা অর্থনৈতিকভাবে সফল হতে পারবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। ব্যবসা বাণিজ্যের সংবাদ তালিখাতায় ফিরছি, বিরতির পর সঙ্গে থাকুন। এরপর আবার ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে তালিখাতায়। মোবাইল ব্যাংকিংয়ের যৌক্তিক চার্জ নির্ধারণ এবং গ্রাহক নিরাপত্তার জন্য 5 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি তারা জানিয়েছেন। সংগঠনটি জানিয়েছে, মোবাইল ফোন অপারেটরদের মতো মোবাইল ব্যাংকিং সেবায় এসএমপি বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে এসব সেবায় ভ্যাট কমিয়ে 5% করতে হবে। এছাড়াও ক্যাশ আউট ফি 1 অঙ্কের ঘরে নামিয়ে আনতে হবে। সেই সঙ্গে সেন্ট মানি চার্জ বাতিল করারও দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। এছাড়াও আন্তঃলেনদেন চার্জ মুক্ত রাখারও দাবি জানান তারা। লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে এই সংগঠনটি। মুঠোফোনের গ্রাহক ভোগান্তি কমবে কিভাবে, এই বিষয় নিয়ে আলাপে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। জনাব মহিউদ্দিন আহমেদ, আপনাকে দেখতে পাচ্ছি বড় পর্দায় এবং স্বাগত তালিখাতায়। যে বিষয়টি সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জ কমানোর দাবি জানিয়েছেন আপনারা। সার্ভিস চার্জ কত হলে সেটি আপনাদের কাছে যৌক্তিক বলে মনে হচ্ছে এবং সেটি কেন হচ্ছে না? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে 2011 সালে যখন বাংলাদেশে ডিজিটালাইজেশন করার জন্য সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার জন্য আমাদের এই মোবাইল ব্যাংকিং এমএফএস সেবা চালু করে, কিন্তু আমরা এই সেবা যখন চালু হয় তারপর থেকেই আমরা বলছিলাম যে সরকারের যে মূল উদ্দেশ্য প্রান্তিক জনগোষ্ঠীকে এই ব্যাংকিং সেবা প্রদান করার জন্য, সেই সার্ভিস চার্জটা কতটুকু এই প্রান্তিক জনগোষ্ঠীর সামর্থ্যের মধ্যে আছে সেটা একটা দেখার বিষয় ছিল। আমরা শুরু থেকেই বলছিলাম যে এই সার্ভিস চার্জটা গ্রাহকদের জন্য এবং কম আয়ের, নিম্ন আয়ের এবং সাধারণ গ্রাহকদের জন্য এটি সন্তোষজনক না। আমরা এই সার্ভিস চার্জটি কমাতে দীর্ঘদিন যাবত এটা নিয়ে আবেদন, নিবেদন এবং আন্দোলন করে যাচ্ছি। আমরা প্রথমেই চাচ্ছিলাম যে এই সার্ভিস চার্জটা কিভাবে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবে। আমাদের একটি অপারেটর, একটি এমএফএস প্রতিষ্ঠান, আপনি দেখবেন তারা প্রায় 70 থেকে 80% বাজার দখল করে আসে। আমরা এসএমপির কথা কেন বললাম? এসএমপির কথা এই জন্য বললাম, আপনি দেখবেন টেলিযোগাযোগ খাতে কিন্তু 40% ওপর যদি গ্রাহক হয়, 40% গ্রাহক থাকে কোনো অপারেটর, সেক্ষেত্রে বিটিআর নিয়ন্ত্রক সংস্থা এসএমপি একটি সিস্টেম করে দিয়েছে। এটা জবাবদিহিতার মধ্যে তখন সেই অপারেটরটা চলে এসেছে। আমরাও চাচ্ছিলাম, যেহেতু এখানে প্রায় 17টি প্রতিষ্ঠান কাজ করে, যদিও মোবাইল ব্যাংকিং এ 17টি প্রতিষ্ঠানই খুব একটা মার্কেটে ভালোভাবে নেই, 2-1টি প্রতিষ্ঠান মাত্র আছে। রাষ্ট্রের সহযোগী একটি প্রতিষ্ঠান আপনি জানেন যে নগদ চলে এসেছে। মহিউদ্দিন আহমেদ, আমরা দেখছি যে এমএফএস প্রতিষ্ঠানগুলো এই যে 1000 টাকা লেনদেনে কেউ ডাবল ডিজিটাল ফি নিচ্ছে, কেউ আবার সিঙ্গেল ডিজিটাল নেওয়ার চেষ্টা করছে। এই মানে বৈষম্য কেন, বা কেন বেশি নেওয়া হচ্ছে আর কেন অন্য কোম্পানিগুলো কম নিচ্ছে, কিভাবে নিচ্ছে, সেই বিষয় নিয়ে কি আলাপ হয়েছে কিনা যারা বেশি নিচ্ছে তাদের সঙ্গে? আচ্ছা, দেখেন, বাংলাদেশ ব্যাংকে এটা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে, অর্থ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে। তাদের গাইডলাইনের সাথে 4 ধারায় বলা আছে যে মোবাইল ব্যাংকিং এর সার্ভিস চার্জ নির্ধারণ করবে স্ব প্রতিষ্ঠান। যার ফলে যেমন মোবাইল ফোন অপারেটরদের কিন্তু সিলিং রেট এবং ফ্লোর রেট নির্ধারণ করে বিটিআরসি মন্ত্রণালয়, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, কিন্তু মোবাইল ব্যাংকিং এর
ক্ষেত্রে সার্ভিস চার্জ নির্ধারণ করে দেওয়া হয়নি, যার ফলে একটি অপারেটর যখন এই সার্ভিস প্রতিষ্ঠান যখন বাজারের প্রায় 80% মার্কেট দখল করে আছে, তখন তাদের ইচ্ছাকৃতভাবে বা এটা আমরা বলতে পারি অনৈতিকভাবেই তারা একটি সার্ভিস চার্জ নির্ধারণ করছে। আপনি দেখবেন নগদ যখন এখন সার্ভিস চার্জ কমালো, এতদিন আমরা জানতাম যে তাদের ব্যয়ভারে যে হিসাব, তার ফলে সার্ভিস চার্জ কমানো সম্ভব হয়নি তাদের বক্তব্য অনুযায়ী। কিন্তু নগদ কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সার্ভিস চার্জ কমানো সম্ভব এবং তারা কমিয়েছে। আপনি এসএমপির কথা বলছিলেন, সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ারের কথা বলছিলেন। যদি এসএমপি ঘোষণা করা হয়, যারা মার্কেটের বেশিরভাগ অংশ ক্যাপাসিটি ধারণ করে আছেন, তাহলে গ্রাহক কি সুবিধা পাবে? অবশ্যই গ্রাহকরা সুবিধা পাবে, কারণ হচ্ছে তখন অন্য প্রতিষ্ঠানগুলি কিন্তু একটা বাজারে প্রতিযোগিতা চলে আসবে। সেই ক্ষেত্রে প্রতিযোগিতা চলে আসলে অবশ্যই এই প্রতিযোগিতার সুফল অবশ্যই গ্রাহক পাবে, কারণ হচ্ছে তখন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বিভিন্ন ধরনের এমএফএস প্রতিষ্ঠানগুলি বাজারে নিয়ে আসবে। সেই ক্ষেত্রে একটা প্রতিযোগিতার মধ্যে থাকবে, মনোপলি করতে পারবে না একটি প্রতিষ্ঠান, তখন আর যাচ্ছে তাই ভাবে, যার ফলে এই সামগ্রিক সুবিধাটাও কিন্তু আমরা গ্রাহকরা পাবো। আপনি লক্ষ্য করবেন এখানে 1.85% অর্থাৎ হাজারে কিন্তু 18 টাকা 50 পয়সা নিচ্ছে আপনার অপারেটর, আবার 0.15% কিন্তু নিচ্ছে রিটেলাররা, যার ফলে আপনি বছরে প্রায় 350 কোটি টাকা, আপনার এটা কোনো হিসেবেই নেই। এই যে রিটেলাররা নিল 350 কোটি টাকা, এটাও কিন্তু একটা জবাবদিহিতার আওতায় আসা উচিত ছিল। আমার কাছে নেওয়া হচ্ছে 1020 টাকা, তাদের বক্তব্য অনুযায়ী তারা নিচ্ছে 18 টাকা 50 পয়সা, আসলে 18 টাকা 50 পয়সা নিচ্ছে না, রিটেলাররা নিচ্ছে 20 টাকা। আবার ওই যে আমি যে বললাম 350 কোটি টাকা অনৈতিক ভাবে এটা গায়েব হয়ে গেছে, রাষ্ট্র সুবিধায় এই 350 কোটি টাকা সুবিধা ভোগ করতে পারেনি, আবার এ থেকে যে গ্রাহকরা সুবিধা পাবে সেটাও পায়নি, এটা কিন্তু অপারেটররা পায়নি। এক্ষেত্রে এটাকেও একটা জবাবদিহিতার আওতায় কিভাবে আনা যায়, আমরা সেই দিকটাও একটু জি অবশ্যই। আপনারা যে দাবিগুলো জানিয়েছেন, সেই দাবিগুলো কি রাজস্ব বোর্ড মেনে নেবে কিনা? কারণ আপনারা এই চার্জ 15% থেকে 5% নামিয়ে আনার দাবি জানিয়েছেন, এবং সেই সঙ্গে এসএমপি যারা রয়েছে, এসএমপি তো নয় মানে এমএফএস যারা রয়েছে, তারাও কি আপনাদের দাবি মেনে নেবে বলে আপনারা মনে করেন কিনা? এটা অবশ্যই এখন একটি সময়ের ব্যাপার। দেখেন আমরা কেন 15% ভ্যাট থেকে কমিয়ে সরকারকে 5% আনতে বলছি, কারণ সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল সেবার আওতায় আনা। বর্তমান সরকার ডিজিটাল বান্ধব সরকার, যার ফলে আমরা এই সরকারকে সরকারের কাছে দাবি করেছি যে এই যে সুফল 10% ভ্যাট যদি কমে যায়, অবশ্যই সরকার এই অপারেটরদেরকে নির্দেশ দিবে যে এই সুবিধা, ভ্যাটের যে সুবিধা সরকার দিল, সেটা অবশ্যই আমরা গ্রাহকরাই আমরা পাবো। জি অবশ্যই, নিশ্চয়ই। এবং সেই সঙ্গে আপনারা আরেকটি দাবি জানিয়েছেন, সেটা হচ্ছে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। কোন দিক থেকে আপনাদের মনে হচ্ছে যে মোবাইল ব্যাংকিং এর গ্রাহকরা অনিরাপদ? আপনি অবশ্যই দেখবেন, আপনাদের টেলিভিশন চ্যানেলগুলির বিজ্ঞাপনও দেখবেন যে প্রতিনিয়ত একটি অপারেটর গ্রাহকরা কিভাবে নিরাপদ থাকবে সচেতনতামূলক বিজ্ঞাপন তারা প্রচার করে যাচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু কেন এই সচেতনতামূলক প্রচার? কারণ হচ্ছে গ্রাহকরা নিরাপদ না। আমরা কেন আরো নিরাপত্তার বিষয়টাকে জোরদার করতে বলছি? আপনি জানেন মোবাইল ব্যাংকিং সেবা চালু করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন যেখানে আপনি আপনার 5,000 টাকা নিরাপত্তায় আপনি নিশ্চিত করতে পারছেন না, তারা হ্যাকাররা নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যখন আপনার মূল ব্যাংকের সাথে অ্যাকাউন্টের সাথে আপনি একটা সংযোগ ঘটবে, সেই ক্ষেত্রে আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ কিংবা আপনার ব্যবসায়ের সঞ্চিত অর্থ, এই যে আপনার বিনিয়োগের অর্থ, কোন বিষয়গুলো যদি এখন অপারেটর নিশ্চিত করে, তাহলে গ্রাহকের মোবাইল লেনদেন দিন মানে নিরাপদ হবে বলে আপনারা মনে করেন? এটি নিরাপদ করার জন্য যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত, আমরা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সেই ধরনের আমরা আসলে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। আমরা আশা করি বাংলাদেশ ব্যাংক বিষয়টি ভেবে দেখবে এবং গুরুত্ব সহকারে গ্রাহকদের নিরাপত্তার বিষয়টি তারা দেখবে। মানে খুব সুনির্দিষ্ট করে আপনাদের কোনো কি দাবি বা বক্তব্য কি রয়েছে কিনা যে এই বিষয়টি কার্যকর করলে গ্রাহকদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন পুরোপুরি নিরাপত্তাজনক হবে? দেখেন, আপনার প্রায় 60টি ব্যাংকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না। সেখানে প্রায় 10 লক্ষ এজেন্ট রয়েছে, সারা দেশ ব্যাপী 10 লক্ষ এজেন্ট রয়েছে। এই 10 লক্ষ এজেন্টকে কিভাবে আপনার জবাবদিহিতার আওতায় আনবেন
এবং এই 10 লক্ষ এজেন্টকে আমরা বারবার বলছি এদেরকে নিয়ন্ত্রণের আপনার নজরদারিতে আওতায় আনতে। এই সমস্ত এজেন্টকে যদি আপনি প্রথম ধাপে নিয়ন্ত্রণ এবং নজরদারিতে আনতে পারেন, তাহলে কিন্তু গ্রাহকরা অনেকটা নিরাপত্তা ভোগ করবে। এবং যদি সাইবার সিকিউরিটি আপনার নিরাপত্তার বিষয়টি সরকার জোরদার করে, তাহলে কিন্তু আমরা নিরাপত্তা পেতে পারি। না হলে কিন্তু একটি ভয়ানক অবস্থার সৃষ্টি হবে, এতে কোনো সন্দেহ নেই। আন্তঃ লেনদেন চালু হলে কি পরিস্থিতি বিরাজ করবে সেটা ভাবা খুব দুঃস্থকর ব্যাপার। জি, সামনের দিনগুলোতে নিশ্চয়ই সেটি আমরা দেখব। মহিউদ্দিন আহমেদ, দর্শক ধন্যবাদ তালিকাতায় যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। চলে যাচ্ছি পরের খবরে। গেল সেপ্টেম্বর শেষে দেশে ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক 30 লাখ ছাড়িয়ে গেছে। ওই মাসে লেনদেন হয়েছে 7,006 কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে দেশে ইন্টারনেট ব্যাংকিংয়ের গ্রাহক ছিল 22,87,000, আর ওই মাসে লেনদেন হয়েছিল 5,365 কোটি টাকা। এই হিসাবে এক বছরে যুক্ত হয়েছে 7,27,000 গ্রাহক। বছর জুড়ে গ্রাহক বেড়েছে 31.80%। লেনদেনের পরিমাণ 1,624 কোটি টাকা বা 30%-এর বেশি বেড়েছে। করোনা শুরুর পর এপ্রিলেও গ্রাহক ছিল 26,87,000 আর লেনদেন হয়েছিল 4,664 কোটি টাকা। দর্শক, এবারে জানাচ্ছি ঢাকার পুঁজিবাজারের এই মুহূর্তের অবস্থা। চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইট যেটি বলছে আজকে এখনো পর্যন্ত নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে ঢাকার পুঁজিবাজারের লেনদেন চলছে। 14 পয়েন্টের মতো কমেছে এখনো পর্যন্ত। সকালে শুরুটা হয়েছিল ঢাকার পুঁজিবাজারের প্রথম কার্যদিবসে আরও বেশি নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে। আমরা যদি সূচকের গতিপথ লক্ষ্য করি তাহলে দেখব যে 11টার দিকে খানিকটা নিচের দিকে, 11টার পর খানিকটা নিচের দিকে নামলো, তারপর কিন্তু উত্থান ঘটেছে। এরপর আবারও নিচের দিকে নেমেছে পুঁজিবাজারের উত্থান পতনের এই সূচকের রেখা। ডিএসসি এস যেটি সরিয়া সূচক, সেখানেও কিছু পয়েন্টের মতো যুক্ত হয়েছে, একদম স্বল্প পয়েন্ট যুক্ত হয়েছে, অবস্থান করছে 1,117 পয়েন্টে এই মুহূর্তে। ডিএসসি 30 যেটি বাছাই সূচক, সেখানে 4 পয়েন্টের মতো হারিয়েছে, অবস্থান করছে 1,706 পয়েন্টে। আড়াই ঘন্টারও বেশি সময় ধরে লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। লেনদেন হয়েছে 867 কোটি টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। অন্যান্য দিনের তুলনায় আজকে লেনদেনের গতি এবং পরিমাণ বেশ ভালো দেখা যাচ্ছে এবং এই পর্যন্ত দেখতে পাচ্ছি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে 160টির, কমেছে 146টির, অপরিবর্তিত রয়েছে 93টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। দর্শক, ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা সেটি এক নজর দেখে নিচ্ছি। টপ 20 তালিকা বলছে বেক্সিমকো ফার্মা রয়েছে 1 নম্বরে, সেটি হাতবদল হচ্ছে এই মুহূর্তে 140 টাকায়, যেটি গেল শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল 141 টাকা 90 পয়সায়। অন্যদিকে আজকে টপ 20-তে দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডগুলোর বেশ দাপট লক্ষ্য করা যাচ্ছে। এক্সিম ব্যাংক, বিভিন্ন ব্যাংকের মিউচুয়াল ফান্ডগুলো বেশ টপ 20 তালিকায় উপরের দিকে এবং টপ 20 জুড়েই রয়েছে বলা চলে। 8 টাকা 40 পয়সায় হাতবদল হচ্ছে এক্সিম মিউচুয়াল ফান্ড, সেটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। বেক্সিমকো রয়েছে ঠিক তার পরের অবস্থানে, 23 টাকা 30 পয়সায় লেনদেন হচ্ছে ঢাকার পুঁজিবাজারে। স্কোয়ার ফার্মা দেখতে পাচ্ছি 4 নম্বরে রয়েছে টপ 20, 205 টাকায় হাতবদল হচ্ছে ঢাকার পুঁজিবাজারে। এছাড়াও বেশ কিছু ব্যাংকের মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকে দেখতে পাচ্ছি 19 নম্বর অবস্থানে রয়েছে, সেটি 45 টাকা 40 পয়সা লেনদেন হচ্ছে ঢাকার পুঁজিবাজারে এবং সেই সঙ্গে ওয়ালটন হাইটেক লিমিটেড লেনদেন হচ্ছে 436 টাকা 40 পয়সায় এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে, একবারে টপ 20-র 20 নম্বরে থেকে। দর্শক, এই ছিল আজকের তালিকায়। সঙ্গে থাকুন 24 ঘন্টা।